फ्रेंड्स, दिस इज राजेश। वेलकम टू आरडिएन स्टाडी। सो আজকে আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থেকে অ্যাড্রেসিং দ্য নিডস অফ এক্সেপশনাল চিলড্রেন, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশালি এবলড লার্নার্স। তো আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের বা এই টপিকের, এবং স্পেশালি এবলড লার্নার্সকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন, আমরা গত ক্লাসে কী কী আলোচনা করেছি, মানে টোটাল 3টি ক্লাসের মাধ্যমে কী কী আলোচনা করেছি। আজকে হবে পার্ট 4। এবং যারা নোট নেবেন আপনারা এভাবে নোটগুলো পেয়ে যাবেন। আপনারা দেখুন কি সিস্টেমেটিকভাবে নোটটা তৈরি করা হয়েছে। দেখুন একদম সিস্টেমেটিকভাবে এই নোটটাই আপনারা পেয়ে যাবেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে পার্ট 4। তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, তো টেট 2 পরীক্ষার যে নোট, ঠিক আছে, সেই নোট মোটামুটি কমপ্লিট। আপনাদেরকে কত তারিখ থেকে দেওয়া হবে আজ একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব, এবং কত টাকার মধ্যে হবে এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দেব। সো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন। আর এসটিজিটি পরীক্ষার নোট প্রোভাইড করা হচ্ছে, নোটের দাম 3500, আর টেট 2 পরীক্ষার নোটের দাম 3000 টাকার কম হবে। আর যারা কম্বাইন নেবেন টেট 2 এবং এসটিজিটি 5000 টাকার কম হবে। যারা অলরেডি এসটিজিটি পরীক্ষার নোট নিয়ে গেছেন, ঠিক আছে, তো তারা আর 1500 টাকা দিলে হয়ে যাবে, কারণ টোটাল যদি 5000 রাখে আপনারা তো 3500 অলরেডি দিয়েছেন। তো এখানে আপনাদেরকে 1500 টাকা লাগবে নোটটা নিতে, এবং কিভাবে নেবেন, কখন নেবেন, এই বিষয়টাও আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাহলে আজকে আমাদের যে মেন আলোচনার বিষয়, এটা দেখুন, এটা হচ্ছে আমাদের কি, আজকে আমরা আলোচনা করব স্পেশালি এবলড লার্নার্স থেকে আলোচনা করব শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ অক্ষমতা নিয়ে। তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ অক্ষমতা। শ্রবণ প্রতিবন্ধীদের দুই ভাগে বিভক্ত করা হয়। দেখুন, শ্রবণ প্রতিবন্ধীদের কয় ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে। এর মধ্যে এক প্রকার হলো যাদের শ্রবণেন্দ্রিয়ের কোনো কার্যকারিতা থাকে না। এর মধ্যে যে এক প্রকার যাদের শ্রবণ যে ইন্দ্রিয় রয়েছে, মানে কান রয়েছে, তাদের কোনো কার্যকারিতাই নেই, অর্থাৎ জন্ম থেকেই এরা শ্রবণে অক্ষম। এদের বলা হয় বধির। বলা হচ্ছে এরা একদম জন্মলগ্ন থেকেই এরা দুটো কানেই শুনতে পায় না, একদম শ্রবণে অক্ষম। আবার এক ধরনের শ্রবণ প্রতিবন্ধী রয়েছে যারা একটি নির্দিষ্ট উচ্চমাত্রায় শব্দ সরাসরি শুনতে পায়, অথবা শ্রবণ যন্ত্রের সাহায্যে শুনতে পায়। তাহলে দেখুন, আবার এক ধরনের যে শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তারা কি, তারা ধরুন একটা নির্দিষ্ট উচ্চতায় শুনতে পায়, বা কানের মধ্যে যন্ত্র ব্যবহার করলেও শুনতে পায়। এই শ্রবণ প্রতিবন্ধীদের কানে খাটু বলা হয়, বা হার্ড অফ হিয়ারিং বলা হয়। কানে খাটু মনে রাখবেন। তো একটা হচ্ছে জন্মলগ্ন থেকে একদমই শুনতে পায় না, আর একটা হচ্ছে শুনতে পায় একটা নির্দিষ্ট উচ্চ মাত্রায় শব্দ বা যন্ত্র ব্যবহারের মাধ্যমে। শিক্ষা কার্যক্রম, এখন দেখুন কি বলা হয়েছে। কানে কাটো শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, যারা একটা নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করে বা নির্দিষ্ট উচ্চমাত্রায় শব্দ শুনতে পায়। আর একটা পুরো বধির শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম, যারা একদমই শুনতে পায় না তাদের জন্য শিক্ষা কার্যক্রম। তাহলে প্রথমে কোনটি নিয়ে আলোচনা করবো, এটি হচ্ছে কানে কাটু শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম। দেখুন, শ্রবণ সহায়ক উপকরণের ব্যবহার শেখাতে হবে। মানে এজ এ টিচার আমাদের কি করতে হবে, এটা শ্রাবণ হবে না, শ্রবণ সহায়ক কোনো উপকরণের ব্যবহার করতে হবে ক্লাসের মধ্যে, যেন তারা মানে বুঝতে পারে ক্লাসটা। শ্রবণ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে হবে, মানে অডিটরি ট্রেনিং দিতে হবে। ওষ্ঠপঠন শেখাতে হবে, লিপ রিডিং, যে মুখ, মানে আমরা যখন কথা বলি লিপ যেভাবে নাড়াচাড়া করে এটা দেখে যেন বুঝতে পারে। স্পিচ কারেকশন শেখাতে হবে। তারপরে দেখুন, বধির শিশুদের জন্য বিশেষ পাঠ্যক্রম। স্পিচ ডেভেলপমেন্ট, মানে কম্পন সহানুভূতির মাধ্যমে স্পিচ রিডিং অ্যান্ড অডিটরি ট্রেনিং দিতে হবে তাদেরকে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর রিডিং এবং অন্যান্য স্কুলের বিষয়। তারপরে দেখুন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের কি ভূমিকা রয়েছে তা নিয়ে আলোচনা করব। যদি শ্রেণীকক্ষে কোনো কাটু বা বধিরতার লক্ষণযুক্ত কোনো শিশু শিক্ষকের নজরে আসে, তবে অবিলম্বে তার অভিভাবককে জানানো প্রয়োজন, এবং প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। একজন শিক্ষক যখন ক্লাস নেবেন এবং যখন বুঝবেন যে তার একটু শোনার ক্ষেত্রে, একটু শ্রবণের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, তখন শিক্ষকের উচিত অভিভাবকদের বলা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া।
যদি কোনো শ্রেণীকক্ষের শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা থাকে তবে তাদের শিক্ষাদান সেই শিক্ষকের কাছে সমস্যামূলক মনে হতে পারে। যদি কোনো শ্রবণ প্রতিবন্ধী থাকে তখন শিক্ষকের কাছে এটা সমস্যামূলক হতে পারে। তাই সমস্ত শিক্ষককে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হবে। আর তার জন্য শ্রবণ প্রতিবন্ধীরা কীভাবে শিখতে পারবে তার একটা ন্যূনতম ধারণা আমাদের শিক্ষক হিসেবে রাখতে হবে। শ্রবণ প্রতিবন্ধীদের প্রতি শিক্ষককে সবসময় ভালোবাসাপূর্ণ আচরণ করতে হয়। কীরকম আচরণ করতে হয়? ভালোবাসাপূর্ণ, যাতে এই শিক্ষার্থীর মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি না হয় এবং যাতে এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ একটা মনোভাব সৃষ্টি না হয়। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের বসার জন্য শ্রেণীকক্ষের সামনে সারি আসন নির্দিষ্ট করে রাখতে হবে, যাতে তারা শ্রেণীকক্ষের নির্দেশনা সহজে অনুসরণ করতে পারে। এবং যারা কানে একটু কম শুনে বা শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে প্রথম বেঞ্চগুলো দিতে হবে, কারণ হচ্ছে ক্লাস স্যারে যখন ক্লাস করাবে স্যারের অঙ্গভঙ্গি, তারপর লিপ দেখে ঠোঁট দেখে এবং কথা বলা একটু জোরে বলবে স্যারে, যেন তারা শুনতে পায়। তার জন্য তাদেরকে প্রথমে ক্লাসের একদম প্রথমে বসাতে হবে। যে সমস্ত শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে তাদের যন্ত্র সঠিকভাবে কাজ করছে কিনা সেদিকেও শিক্ষক লক্ষ্য রাখবেন। নতুন শব্দ বা কঠিন শব্দ ব্যবহার করার সময় মুখে বলার পাশাপাশি অবশ্যই বোর্ডে লিখতে হবে। কোনো একটা শব্দ বললে তখন বোর্ডেও লিখবেন, যেন যারা কানে শুনতে পায় না কম শুনতে পায় তারা যেন দেখে লেখাটা দেখে পরে যেন বুঝতে পারে। শিক্ষার্থীর আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী শিক্ষক শ্রেণীকক্ষে এবং বিদ্যালয়ে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে তাদের যুক্ত করবেন। যতখানি সম্ভব ছোট ছোট গ্রুপে বা এককভাবে প্রতিটি শিক্ষার্থীকে বিশেষত গুরুতর শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষাদানের ব্যবস্থা করবেন। ছোট ছোট গ্রুপ করে পড়াতে হবে। শিক্ষক অবশ্যই প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের মূল্যবান পরামর্শ দেবেন। এবং শিক্ষক যে প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে বা স্পেশালি অ্যাবল্ড, আমি স্পেশালি অ্যাবল্ড বলতে পছন্দ করব, তো কি করতে হবে? তাদের যে পিতামাতা রয়েছে বা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বা যোগাযোগ রাখতে হবে। তারপরে দেখুন আরও অন্যান্য কিছু প্রতিবন্ধী রয়েছে, একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অন্যান্য প্রতিবন্ধী আদার ইম্পেয়ারমেন্ট, এখানে রয়েছে প্রক্ষোভ বিশৃঙ্খলা ইমোশনাল ডিস্টারবেন্স। অনেকেই রয়েছে ইমোশনাল ডিস্টারবেন্স। তো এখন একটু দেখে নেন তার বৈশিষ্ট্য। হ্যাঁ, তো দেখুন বৈশিষ্ট্য হচ্ছে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে উপযুক্ত আন্তর্ব্যক্তি সম্পর্ক গঠনে অক্ষমতা। যাদের ইমোশনাল ডিস্টারবেন্স রয়েছে তারা আন্তর্ব্যক্তি কি এটাকে বলা হয় ইন্টার রিলেশনশিপ। ঠিক আছে, আন্তর্ব্যক্তি রিলেশনশিপটা খুব খারাপ হয় বা তারা অক্ষম থাকে এই রিলেশন করতে। ধরুন একজন ব্যক্তি যার ইমোশনাল ডিস্টারবেন্স রয়েছে সে অন্য ব্যক্তির সঙ্গে সেইভাবে মিশতে পারবে না ইমোশনাল ডিস্টারবেন্স থাকলে, এটার কথা বলা হচ্ছে। সাধারণ পরিস্থিতিতে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে এবং সাধারণ একটা পরিস্থিতিতে তারা কি করবে? অসামঞ্জস্যপূর্ণ আচরণ করবে, মানসিক অশান্তি ও হতাশায় আক্রান্ত হবে। দেখুন, প্রাক্ষোভিক বিশৃঙ্খলার শ্রেণীবিভাগ। আচরণগত সমস্যা, তাদের আচরণগত সমস্যা থাকবে। ব্যক্তিসত্তা সংক্রান্ত সমস্যা থাকবে। পরিণমনে অসম্পূর্ণতাজনিত সমস্যা থাকবে। আচরণগত সমস্যা থাকবে যাদের ইমোশনাল ডিস্টারবেন্স রয়েছে, একটু ঝগড়াটে মনোভাব হতে পারে, অপ্রাসঙ্গিক আচরণ করতে পারে, ক্রোধ বেশি থাকতে পারে, মনোযোগ আকর্ষণ করার প্রবণতা, অনিয়ন্ত্রিত মেজাজ বা সহজে রেগে যাওয়া হতে পারে। যাদের ইমোশনাল ডিস্টারবেন্স রয়েছে তাদের ব্যক্তিসত্তা সংক্রান্ত কিছু সমস্যা দেখা যায়, যেমন হীনমান্যতা, উৎকণ্ঠা, অতি সংবেদনশীলতা, দাঁত দিয়ে নখ কাটা, বিষণ্ণতা, ধ্বংসাত্মক প্রবৃত্তি, হিংসা, হইচই করার প্রবণতা, তারপর অবজ্ঞাপূর্ণ আচরণ, অতিরিক্ত আত্মচেতনা, ক্রন্দন প্রবণতা, হতাশা, লজ্জা এগুলি। পরিণমনের অসম্পূর্ণতাজনিত সমস্যা। যাদের ইমোশনাল ডিস্টারবেন্স রয়েছে তাদের পরিণমনে অসম্পূর্ণতাজনিত সমস্যা দেখা যায়, যেমন দীর্ঘ মনোযোগের অভাব, তারা দীর্ঘ সময় মনোযোগ দিতে পারে না, পলায়নী মনোবৃত্তি, আলস্যপরায়ণ। তারপরে হচ্ছে তুলনায় কম বয়সী খেলার সঙ্গীদের সঙ্গে তারা খেলার সঙ্গী নির্বাচন করবেন। চিৎকার করা, যে কোনো জিনিস অবচেতনভাবে মুখে দেওয়া, বিশৃঙ্খল আচরণ করা, দিবাস্বপ্ন দেখা, হতবুদ্ধিতা, অবুঝের মতো হাসা। প্রাক্ষোভিক বিশৃঙ্খলা শিক্ষকের ভূমিকা। ঠিক আছে, দেখুন, প্রাক্ষোভিক বিশৃঙ্খল শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে প্রতিনিয়ত তাকে বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলতে হয়। একজন শিক্ষক কী করবেন? প্রাক্ষোভিক যাদের বিশৃঙ্খলা রয়েছে তাদেরকে কী করবেন? বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলবেন।
প্রতিটি আচরণের সুস্পষ্ট ব্যাখ্যা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হয় এবং প্রত্যেকটি আচরণের সুস্পষ্ট ব্যাখ্যা শিক্ষক কী করবেন, শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। শিক্ষক কখনোই অধৈর্য সহজে উত্তেজিত হবেন না, শিক্ষক কখনোই অধৈর্য হবেন না এবং উত্তেজিত হবেন না। শিক্ষার্থীর যে কোনো আচরণ উদার মনে গ্রহণ করবেন। শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার জন্য নানা আকর্ষণীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাজ এ টিচার কী করতে হবে, শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে মনোযোগী করার জন্য কী করতে হবে, বিভিন্ন আকর্ষণীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর আমাদের কাছে রয়েছে অটিজম। কী রয়েছে? অটিজম। এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। কোনো ব্যক্তির তার পারিপার্শ্বিক জনসাধারণের সঙ্গে ভাবের আদান প্রদানের দীর্ঘমেয়াদী সমস্যাজনিত প্রতিবন্ধিতাকে অটিজম বলে। অটিজম কি? মানে কোনো একজন ব্যক্তির তার পারিপার্শ্বিক যে জনসাধারণ রয়েছে তাদের সঙ্গে মানে একটা দীর্ঘমেয়াদী আদান প্রদানের যদি একটা সমস্যা থাকে বা মেলামেশার সমস্যা থাকে তখন তাদেরকে অটিজম বলা হয়। অটিজমের কিছু বৈশিষ্ট্য দেখুন। সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে তারা প্রধানত একাকী বিচ্ছিন্ন হয়ে থাকে, যার ফলে সুস্থ সম্পর্ক বিঘ্নিত হয়। তারা সবসময় একা থাকতে ভালোবাসে, তার ফলে একটা সুস্থ সম্পর্ক কিন্তু বিঘ্নিত হয়। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত বা ভাষাহীন বিভিন্ন সমস্যা তৈরি হয়। ভাষাগত বা ভাষাহীন সমস্যা তৈরি হয়, যেমন অপরের অঙ্গভঙ্গি, মুখের ভাব বা কথার ধরন বুঝতে না পারলে এই সমস্যা তৈরি হয়। কল্পনার ক্ষেত্রেও এই ব্যক্তিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অন্যের সঙ্গে কাজে সহজে সম্পর্ক স্থাপনের ক্ষমতার অভাব, মানে অন্য ব্যক্তির সঙ্গে তারা সহজে সম্পর্ক স্থাপন করতে পারবে না, ভালোভাবে মিশতে পারবে না। বিমূর্ত বিষয় সম্পর্কে ধারণা গঠন বিলম্বিত হওয়া, যে কোনো বিষয়ে অনাগ্রহ, দৈনন্দিন জীবনে গতানুগতিক কর্মপ্রবাহ অনুসরণ করা ইত্যাদি। তারপর আমাদের কাছে রয়েছে স্লো লার্নার, ধীরগতিসম্পন্ন শিক্ষার্থী। একটু দেখে নিই। ধীরগতিসম্পন্ন শিক্ষার্থী বলতে প্রায় নির্বোধ, প্রতিবন্ধী বা শিক্ষাগত পিছিয়ে পড়া ইত্যাদি বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে বোঝায়। মানে এক কথায় হচ্ছে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছে বা তার যে লেভেলে পারফর্ম করার কথা ছিল সেই লেভেলে করতে পারছে না, তাদেরকে বলা হয় স্লো লার্নার্স। ধীরগতির কারণ, কিছু ধীরগতির কারণ রয়েছে, যেমন দেখুন দারিদ্রতা, এটি কিন্তু একটা বিশেষ কারণ, অর্থনৈতিক প্রবলেম, পারিবারিক সদস্যদের বৌদ্ধিক ক্ষমতা, প্রাক্ষবিক উপাদান, ব্যক্তিগত উপাদানের মধ্যে রয়েছে দীর্ঘকালীন অসুস্থতা। দীর্ঘকালীন অসুস্থতা থাকলে তারা পিছিয়ে পড়তে পারে। দীর্ঘকালীন বিদ্যালয়ের অনুপস্থিতি, পূর্বের ধারাবাহিকতার অভাব, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি। দীর্ঘগতিসম্পন্ন শিক্ষার্থীদের শনাক্তকরণ, আমরা কিভাবে শনাক্তকরণ করব? দেখুন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে অবজারভেশন করতে হবে, কেস স্টাডি করতে হবে, ডাক্তারি পরীক্ষা করতে হবে, বিদ্যালয়ে পরীক্ষা করতে হবে, বুদ্ধির পরীক্ষা করতে হবে, বুদ্ধিসত্তার পরীক্ষা করতে হবে, মনোবিজ্ঞানী পরীক্ষা করতে হবে। তারপর হচ্ছে দীর্ঘগতিসম্পন্ন শিক্ষার্থীদের কিছু বৈশিষ্ট্য দেখুন। বলা হচ্ছে দীর্ঘগতিসম্পন্ন শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত বিষয়ে দুর্বল থাকে, এটা তাদের একটা বৈশিষ্ট্য, তারা একটু দুর্বল থাকবে। মৌখিক ভাব প্রকাশের ক্ষেত্রে তাদের সমস্যা দেখা যায়। মৌখিকভাবে কোনো ভাব যখন তারা প্রকাশ করতে চাইবে তখন একটা সমস্যা দেখা যাবে। দুর্বল স্মৃতিশক্তি, তাদের স্মৃতিশক্তি হচ্ছে দুর্বল। এদের উল্লেখযোগ্য একটি চারিত্রিক বৈশিষ্ট্য, মানে দুর্বল স্মৃতিশক্তি যেটা রয়েছে এটা একটা উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য। তাদের মনে থাকে না, বেশিরভাগ জিনিসই তারা ভুলে যায়। সামাজিক ও প্রাক্ষবিক দিক থেকে এই ধরনের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে, নেতিবাচক আচরণ প্রকাশ পায়। তারপর হচ্ছে দীর্ঘগতিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা। দেখুন নমনীয় পাঠ্যক্রম করতে হবে, ফ্লেক্সিবল, ঠিক আছে, পরিপূরক নির্দেশনা, স্বাস্থ্যকর পরিবেশ, প্রেষণা জাগরণ করতে হবে, মনোযোগ বৃদ্ধি করতে হবে, প্রগতিপত্র সংরক্ষণ করতে হবে। তারপর হচ্ছে অপরাধমূলক শিশু, এটা একটা গুরুত্বপূর্ণ, মানে স্কুলের মধ্যে অনেক সময় অপরাধমূলক শিশু দেখা যায়। তো এটা দেখুন, অপরাধ প্রবণতা হলো নেতিবাচক অবক্ষয় যা শিশুর শৈশবে উপযুক্ত শিক্ষা ব্যবহার হয়ে থাকে। দেখুন অপরাধমূলক শিশু কি? অপরাধমূলক শিশু মানে যাদের একটা অপরাধ প্রবণতা থাকে এবং নেতিবাচক একটা অবক্ষয়, বিভিন্ন ধরনের অপরাধমূলক আচরণ। দেখুন তারা কি করবে, বা এই ধরনের শিশুরা বিদ্যালয়ের সম্পত্তি ধ্বংস করবে, বিদ্যালয় থেকে পলায়ন করবে, শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের দেয়ালে অশ্লীল ছবি আঁকা ও লেখা, অশ্লীল কথাবার্তা বলবে, সহপাঠীদের প্রতি যৌন আবেদন প্রদর্শন করবে, সহপাঠীদের বই খাতা কলম বা টাকা চুরি করবে, প্রগতিপত্র আমন্ত্রণপত্র ও অন্যান্য স্থানে অভিভাবকদের স্বাক্ষর জাল করবে, আত্মহত্যা করা, সহকামিতা, ধর্ষণ করা, উত্ত্যক্ত করা, সহপাঠীদের সঙ্গে মারপিট করা প্রভৃতি বা বৃত্তি প্রদর্শন করা, এগুলি হচ্ছে অপরাধমূলক শিশুদের লক্ষণ বা অপরাধ প্রবণ। অ্যাজ এ শিক্ষক আমরা কি করতে হবে, টিচার আমাদের কি করতে হবে, তাদেরকে ধীরে ধীরে মেইন স্রোতে নিয়ে আসতে হবে, মূল স্রোতে নিয়ে আসতে হবে এবং তারা যেন সাধারণ ব্যবহার করে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অপরাধমূলক শিশুর বৈশিষ্ট্য, এরা দুঃসাহসিক অভিযানে আগ্রহী ও আনন্দপ্রিয়।
এরা যত দুঃসাহসিক অভিযান এদেরকে দেবেন এরা তত আনন্দ গ্রহণ করবে। ঝুঁকিপূর্ণ কাজে এদের বেশি আগ্রহ দেখা যায়, যত ঝুঁকিপূর্ণ কাজ হবে তাদের আগ্রহ তত বেশি হবে। এদের আচার আচরণ সুনির্দিষ্ট হয়, প্রয়োজনে এরা বল প্রয়োগ করতেও পিছপা হয় না। এরা অধৈর্য ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়, এরা অধৈর্য হবে, এরা আবেগপ্রবণ হয়, এরা আক্রমণকারী ও ধ্বংসাত্মক হয়, সহপাঠীদের সঙ্গে এদের শত্রুতা গড়ে ওঠে। তারপরে দেখুন বিদ্যালয়ের নিয়মকানুন এরা মানতে চায় না, যারা অপরাধমূলক শিশু। এরা সহজে নতি স্বীকার করতে চায় না, এরা হতাশাগ্রস্ত হয়, এরা স্বার্থপর হতে পারে, এরা প্রতিহিংসাপরায়ণ হয়, বাহ্যিকভাবে এরা হাসি মুখে থাকলেও অন্তর্গতভাবে কঠোর প্রবৃত্তির হয়। তারপরে দেখুন অপরাধমূলক শিশুর শনাক্তকরণ। এজ এ মানে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমরা কিভাবে অপরাধমূলক শিশুদেরকে চিহ্নিতকরণ করব। সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ, মানে পর্যবেক্ষণ করতে হবে নিয়মিত। বিদ্যালয়কালীন এবং বিদ্যালয়ের বাইরে উপযুক্ত শিক্ষার্থীর ক্রিয়াকর্ম সহপাঠী কর্তৃক পর্যবেক্ষণ, মানে কী ধরনের কাজকর্ম করে এগুলি সহপাঠী মানে সহপাঠী যে রয়েছে তাদের কর্তৃক পর্যবেক্ষণ এবং তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জানা, সহপাঠীদের কাছ থেকে যে শিশুটা কীরকম আচরণ করছে। শিশুদের সম্পর্কে সমাজের বিভিন্ন পরিচালকবর্গের রিপোর্ট, দেখবেন গ্রামের অনেক রিপোর্ট থাকবে ছেলেটার সম্পর্কে, এইগুলো সংগ্রহ করা। শিক্ষার্থীদের আচরণ, মেজাজ ও মনোভাব পরিমাপক যন্ত্রের সাহায্যে শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট। বিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড, শিক্ষার্থীদের সাক্ষাৎকার। তারপর হচ্ছে অপরাধ প্রবণ শিশুর প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা। সুস্থ সুন্দর গৃহ পরিবেশ রচনা করা উচিত। সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক সুন্দর হওয়া উচিত। তাহলে এগুলো কি, যারা অপরাধ প্রবণ শিশু রয়েছে তাদের অপরাধ এবং মানে এগুলো প্রতিরোধ বা প্রতিকার করা যায়, কিছুটা হলেও করা যায়। অভিভাবকদের উপযুক্ত নির্দেশনা দরকার। সন্তানদের অবসর বিনোদনের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। শিশুরা যাতে সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশা করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন মানবিক উপকরণের মধ্যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে হবে। শিক্ষকদের বিদ্যালয়ের অভিভাবকদের মতো আচরণ করতে হবে, মানে শিক্ষকদেরও বিদ্যালয়ের মতো অভিভাবকদের মতো আচরণ করতে হবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যাতে সমান সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। অপরাধ প্রবণতার খারাপ দিকগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে, মানে অপরাধ করলে কি হয়, তার কি শাস্তি হয়, এগুলো করা উচিত নয়, এগুলি সমাজ বিরোধী কাজ, এগুলি একজন শিক্ষক হিসেবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীর মনের অধিসত্তাকে শক্তিশালী করার মাধ্যমে গৃহ পরিবেশ সুস্থ স্বাভাবিক করার জন্য পিতামাতার উপদেশ দান এর মাধ্যমে, মানে পিতামাতাও উপদেশ দেবেন এই শিশুদেরকে যেন তারা ভালোভাবে চলে। বিদ্যালয়ের পাঠক্রম শিশুদের উপযুক্ত করে রচনা করা উচিত, মানে বিদ্যালয়ে যে পাঠক্রম রয়েছে এটা শিশুদের উপযুক্ত করে তৈরি করতে হবে। পাঠক্রম শিক্ষার্থীদের জীবন কেন্দ্রিক হওয়া উচিত। ধর্মীয় ও নেতিবাচক শিক্ষা পাঠক্রমের একটি উল্লেখযোগ্য দিক হওয়া উচিত। নেতিবাচক না, এটা হবে নৈতিক। ইতিবাচক এবং নেতিবাচক, নেতিবাচক হচ্ছে খারাপ দিক, নৈতিক শিক্ষা, ঠিক আছে। ধর্মীয় এবং নৈতিক শিক্ষা পাঠক্রমের একটি উল্লেখযোগ্য দিক হওয়া উচিত, মানে পাঠক্রমের যেন একটা উল্লেখযোগ্য বিষয় হয় ধর্মীয় এবং নৈতিক শিক্ষা। খেলাধুলা ও সহপাঠক্রমিক ব্যবস্থার প্রতিটি বিদ্যালয়ে রাখা উচিত। বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ যথাসম্ভব আনন্দ ঘন করা উচিত। শ্রেণীকক্ষে কোনো ছাত্রের আচরণ সমস্যা দেখা দিলে তা সহানুভূতির সঙ্গে প্রতিকার করার চেষ্টা করা উচিত। ছাত্র, শিক্ষক, কর্তৃপক্ষ সকলে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। তো এই হচ্ছে আজকের আলোচনা এবং টপিকটি কিন্তু কমপ্লিট হলো। তো 4টি পার্টে আমরা আলোচনা করলাম, আশা করি আপনারা প্রত্যেকটি পার্ট দেখবেন এবং পরীক্ষার মধ্যে কাজে আসবে। তো দেখুন কত সিস্টেমেটিকভাবে নোটগুলি তৈরি করা হয়েছে, আপনারা চাইলে আরডিএন স্টাডি চ্যানেলের নোটগুলো নিতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। এবং এই সিস্টেমে পড়াশোনা করেই আমি ক্র্যাক করেছি টেট, পাশাপাশি সিটেট, তার জন্য মানে একটা ধরুন কনফিডেন্স রয়েছে, জাস্ট একটা কনফিডেন্স রয়েছে যে নোটগুলো ঠিক আছে। তো আশা করি আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন।